আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। প্রায় ১৬ মাস দায়িত্ব পালন শেষে আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জুলাই অভ্যুত্থানের পরবর্তী একটি কঠিন সময়ে দায়িত্ব নেন তিনি। তার সময়কালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিচার বিভাগের পৃথকীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। শেষ কর্মদিবসে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য বিচারপতি ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত দেখুন সালাউদ্দিন কাদারের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ঐতিহাসিক সময় হিসাবে বিবেচনা করা হয়। এর আগে বিচার বিভাগের প্রকৃত অর্থে কোনো স্বাধীনতা ছিল না। দেশের গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরের মতো বিচার বিভাগেও পরিবর্তনের ছোঁয়া আসে ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের হাত ধরে। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ১৬ মাস দায়িত্ব পালনকালে তিনি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীন করতে বেশ কিছু পদক্ষেপ নিতে সক্ষম হন। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ আদালতের শীতকালীন ছুটি। তাই তার শেষ কর্মদিবসে এজলাস কক্ষেই তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উনি বিচার বিভাগের দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে। বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত ১৬ মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই। বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি প্রায় ৩৫ মিনিট বক্তব্য রাখেন। এতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়। বিচার বিভাগকে শক্তিশালী করতে এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা দুপুরে নগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস ঘেরাও করে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও তাদের বিদেশি প্রভু যারা নির্বাচন চায় না, তারা চট্টগ্রাম সহ সারা দেশে জনমনে ভীতি সঞ্চার করতে কাজ করছে মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ বলেছেন, পুলিশ যে কোনো উপায়ে তা প্রতিরোধ করবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সাধারণ ভোটার, নারী ও সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে নির্বাচনের সর্বোচ্চ ভোটের উপস্থিতি নিশ্চিত করবে পুলিশ। সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্র দুর্গম এলাকায় পৌঁছে গেছে। ২০% অস্ত্র উদ্ধার হয়নি, যা বড় চ্যালেঞ্জ। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মূল হামলাকারী গ্রেফতার না হলে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক বিদায় হবে না বলে হুঁশিয়ারি করেছে হাদির পরিবার। বিকেলে হাদির প্রাক্তন বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি, ভগ্নিপতি আমির হোসেন, এনসিপি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। হাদির বোন বলেন, হাদি শুধু ভারতের শত্রু নয়, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং যারা লুটের রাজনীতি করে তাদেরও শত্রু। তিনি বলেন, শুধু ওসমান হাদির মাথায় গুলি লাগেনি, সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে হুঁশিয়ারি করে হাদির পরিবার।
বঙ্গোপসাগরে পৃথক দুটি অভিযান চালিয়ে নিষিদ্ধ 3টি আর্টিসানাল ট্রলিং বোট, 30টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 53 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ডের টহল টিম কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে খাটখালি নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি করে 5টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 2500 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ 16 জন জেলেকে আটক করা হয়। অপরদিকে বুধবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে 2টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় 6 কোটি 28 লাখ টাকা মূল্যের 25টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 3000 কেজি বিভিন্ন সামুদ্রিক মাছসহ 37 জন জেলেকে আটক করা হয়। শীতের প্রকোপে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতালে আসন সংকট ও রোগীদের চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যায় বেশি। ইনডোরের পাশাপাশি আউটডোরেও চলছে চিকিৎসা। আসন সংকটে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্তের রোগীদের অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝেতে। প্রতিদিন বহির্বিভাগে 2 থেকে 2500 রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় অর্ধশত রোগী। মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিরাজদি খান উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানিতে ধস, দুর্বল অবকাঠামো আর শ্রমিক সংকটই কারণ। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানিতে নজিরবিহীন ধস নেমেছে। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রেলপথে বিভিন্ন পণ্যের আমদানি। রেলওয়ে সূত্র জানায়, 2024-25 অর্থ বছরের নভেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে রেলপথে 8300 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। গত 5 আগস্টের পর রেলপথে কোনো বাণিজ্যিক পণ্য আমদানি হয়নি। ব্যবসায়ীরা বলছেন, ধসের প্রধান কারণ বেনাপোল রেল স্টেশনের দুর্বল অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতির অভাব, শ্রমিক সংকট এবং কাস্টমস, রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি। রেলপথ চালু হলে কম খরচে পণ্য আমদানি করা সম্ভব বলে জানান কর্তৃপক্ষ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক তল্লাশি। বিজিবি তল্লাশি চালাচ্ছে। দুপুরে বিজিবি পাঞ্চুরি জোনের বাবুরাপাড়া এলাকায় একটি মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। তিনি জানান, নির্বাচনের সময় সহিংস ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নজরদারি চলছে তার অংশ হিসেবে খাগড়াছড়িতেও বিজিবি সক্রিয় রয়েছে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন পরিশোধ না করে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। পুলিশ জানায়, দুপুর 1টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার রপ্তানিমুখী সোয়েটার কারখানা কোরেস বাংলাদেশ পিএলসির কয়েকশো শ্রমিক রাস্তায় নেমে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে এই অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশের মধ্যস্থতায় দুপুর 2টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা। খুলনায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন মেলা। জেলার দাকোপ উপজেলা মাঠে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন এই মেলার আয়োজন করে। সকালে র্যালি এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন মিঠু। বক্তব্য রাখেন বিসিসিপির পরিচালক মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠু। কথা বলবো যতটুকু সম্ভব।
সারা দেশে 16 ডিসেম্বর হানাদার মুক্ত হলেও নওগাঁ জেলা মুক্ত হয় আজকের দিনে। 1971 সালের 18 ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা নওগাঁ শহরে প্রবেশ করেন। তৎকালীন হাবিব ব্যাংকের 2 জন পাঞ্জাবি গার্ডকে হত্যা করে নওগাঁয় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা। এ সময় শহরের দোগাছি নামক স্থানে একটি মাইন বিস্ফোরণে 14 জন পাক সেনা মারা যায়। মুক্ত হয় নওগাঁ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।